নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। ইরান গৃহযুদ্ধের পথে যেতে চলেছে এবং এর পিছনে আমেরিকার সিআইএর বিলিয়ন ডলারের একটা প্রজেক্ট কাজ করছে। কি ব্যাপার সেটা আপনাদের এ টু জেড পুরো এই ভিডিওতে আলোচনা করে বুঝিয়ে বলবো। তার আগে আজকে আমরা ইরান এবং ইউএসের এই যুদ্ধের সপ্তম দিন, তো আজকে আগে আমরা দেখে নেব যে আজকের লাস্ট 24 আওয়ার্সের ডেভেলপমেন্টটা কোন পথে যাচ্ছে। তো আমি আল জাজিরার পেজ থেকে আপনাদের দেখাচ্ছি, একেবারে মিডল ইস্টের যেটা সব থেকে নির্ভরযোগ্য নিউজ পোর্টাল, এবং মিডল ইস্টের পক্ষে এরা লেখে, আমেরিকার বিপক্ষে লেখে, ঠিক আছে। তো এরা কি বলছে যে মিলিটারি একাডেমি অ্যামং লোকেশন হিট বাই ইউএস ইসরায়েলি অ্যাটাকস। তাহলে প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল এবার ইরানের মিলিটারি একাডেমিতে বম্বিং করতে শুরু করে দিয়েছে, পুরো আর্মিদের বেস ক্যাম্পে। ওকে, এবং দেখুন এই নিউজটা কোনো আমেরিকার মিডিয়া বলছে না যে বাড়িয়ে চড়িয়ে বলবে, মিডল ইস্টের মিডিয়া বলছে। ওকে, নেক্সট যেটা আমরা দেখছি এখানে যে ইসরায়েল, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে ইসরায়েলের ওপরে থাকা দেশ লেবানন, সেখানে আছে হেজবোল্লাহকে বলে ইসরায়েলের ওপর অ্যাটাক করাচ্ছিল। তো ইসরায়েল লেবাননের ওপর হেজবোল্লাহর ওপর মারাত্মক পাল্টা অ্যাটাক শুরু করে দিয়েছে। তো ইসরায়েলি জেটস হ্যাভ বম্বড সাউদার্ন অ্যান্ড ইস্টার্ন লেবানিজ টাউনস, পুরো লেবাননের শহরে বম্বিং করতে শুরু করে দিয়েছে ইসরায়েল। নেক্সট যে পয়েন্টগুলো আমাদের একটু বুঝে নিতে হবে যে রিসেন্ট 20 জন আবার মারা গেছে ইরানের সাউথার্ন সিটি সিরাজে। ইরানে মৃত্যু মিছিল চলছে ইসরায়েলি এবং ইউএস এর বম্বিং এ। এবং এই যে তেহরানের বিভিন্ন জায়গায়, আমি এই পয়েন্টটা আসছি, দেখুন কুর্দিশ সেপারেটিস্ট গ্রুপ, জাস্ট এইটুকু মনে রাখুন, ঠিক আছে। তেহরানে বম্বিং চলছে, এবার এখানে নতুন একটা ঝামেলা দেখা দিয়েছে, কুর্দিশ সেপারেটিস্ট গ্রুপ, মানে ইরানের মধ্যে কিছু বিচ্ছিন্নতাবাদী দল যারা ইরান থেকে বিচ্ছিন্ন হতে চায়, আলাদা দেশ চায়, তারা হচ্ছে কুর্দিশ। এই নিউজটা কতক্ষণে আগে, এই নিউজটা জাস্ট এই মুহূর্তের লাইভ, আমি কিছু কেটে আনিনি, লাইভ গুগলে চালিয়েছি। খেয়াল করে দেখুন তো গতকালের ভিডিওতে বলেছি কিনা। দেখুন, জিওপলিটিক্স এমনই জিনিস যেটা আপনাকে প্যাটার্ন ডিকোড করতে হবে এবং জিওপলিটিক্স নিয়ে পড়াশোনা করতে হবে জিওপলিটিক্সের খেল বোঝার জন্য। যেটা আপনি মনে করবেন অসম্ভব ব্যাপার, যেটা বাংলাদেশিরা মনে করবে ভুয়া খবর, সেটাই জিওপলিটিক্সে সত্যি হবে। তো দেখুন, কুর্দিশ সেপারেটিস্ট গ্রুপরা কাজ শুরু করে দিয়েছে। কি বলছে? কুর্দিস্তান মে ট্রাই টু স্টেজ অ্যান আর্মড ইনকারশন। কুর্দিস্তানের দাবিতে একটা সশস্ত্র বিপ্লব হতে পারে। ওকে, এইবার এই ব্যাপারটার দিকেই আমরা যাব যে কোন গৃহযুদ্ধের খেলা আমেরিকা এবং ইসরায়েল লাগাতে শুরু করেছে। তার আগে জাস্ট আমি ওয়ার আপডেটেই বলে দিই যে ইরানের ওপরেই মারাত্মক অ্যাটাক চলছে। ইরানের কি বলবো জোশ, ইরানের মনোবল তবু ভাঙেনি। ইরানের বিদেশ মন্ত্রী তিনি বলে দিয়েছেন রিজেক্টস নেগোসিয়েশন, আমি কোনো নেগোসিয়েশন করব না, আমরা প্রতিশোধ নেব। আমেরিকা ব্যাক চ্যানেল দিয়ে তো বারবার বলছে না নেগোসিয়েশনে বসো, তোমাদের আর মারবো না, জাস্ট নিউক্লিয়ার কাজকর্ম স্টপ করে দাও, আমাদের কথা মতো চলো। ইরান মানে ভাঙছে তবু মচকাচ্ছে না, এত তাদের মনোবল, মনের জোর। তো এই মুহূর্তে ইরানের স্ট্যান্ড পয়েন্ট এইটা। ইরান কি করবে, যেটা আমরা প্রথম থেকে স্কিল বাংলা চ্যানেলে যে কোনো পুরনো ভিডিও দেখে নিন, আমরা লজিক্যাল একটা আলোচনাই করেছিলাম। কারণ আমরা তো আবেগে কথা বলতে পারি না, হাওয়ায় কথা বলতে পারি না। ইরানের কাছে যে অস্ত্র আছে সেই অস্ত্র দিয়ে ইরান কোনোদিন ইউএসএ তে অ্যাটাক করতে পারবে না। তাহলে ইউএস এর কি করে ক্ষতি করবে ইরান? ইসরায়েলে অ্যাটাক করতে পারে, এবং মিডল ইস্টে গালফ কান্ট্রিজে যে সমস্ত প্রো আমেরিকান দেশগুলো আছে, সৌদি আরব, কাতার, বাহারিন, ওমান, সমস্ত যে দেশগুলো আছে প্রো ইউএসএ মুসলিম কান্ট্রি, কিন্তু তারা আমেরিকার কথায় চলে, ইরানের শত্রু, কারণ আমেরিকা টাকা দিয়ে সবাইকে কিনে রেখেছে। তো সেই সমস্ত দেশে আমেরিকার যে বেস আছে সেই সমস্ত বেসে ইরান অ্যাটাক করতে পারে,
এটুকু ইরান পারে তার ক্যাপাবিলিটির মধ্যে। এবার টেকনোলজি এবং ক্যাপাবিলিটি না থাকলে স্বপ্নে আপনি বিশ্বজয় করে নিতে পারেন, বাস্তবে তো সম্ভব নয়, তাই না? তো ইরান সেটাই করছে। ইরান কি করছে না, সমস্ত ওই আমেরিকার যে বেসগুলো আছে গালফ কান্ট্রিজে সেখানে অ্যাটাক করার চেষ্টা করছে। তাতে আমেরিকার আহামরি কিছুই ক্ষতি হচ্ছে না। হ্যাঁ, আমেরিকার রিসোর্স লস হচ্ছে, আমেরিকার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। মানে ব্যাপারটা এরকম হয়েছে যে আপনার একটা গাড়ি আছে, গাড়িটার দাম 1 কোটি টাকা, আর অন্যদিকে একটা গাড়ি আছে 2 লাখ টাকার ভাঙাচোরা সেকেন্ড হ্যান্ড 4 হুইলার। তো আপনি 1 কোটি টাকার গাড়িটা দিয়ে ওই 2 লাখ টাকার ভাঙাচোরা সেকেন্ড হ্যান্ড 4 হুইলারটাকে মেরেছেন। 4 হুইলারটা দুমড়ে মুচড়ে একদম অবস্থা শেষ, আর ইঞ্জিন স্টার্টও নিচ্ছে না, কিছুই হচ্ছে না। তো ওই 4 হুইলারের যে মালিক সে আসলে যুদ্ধে হারলো, কিন্তু তার খরচ কত হলো? তার টোটাল লস হলো 2 লাখ টাকা, কারণ তার ছিল ওই 2 লাখ টাকার গাড়ি। এবার আপনার 1 কোটি টাকার গাড়ি, আপনি জিতে গেছেন, আপনি ওই গাড়িটাকে ভেঙে দুমড়ে মুচড়ে ধাক্কা মেরে শেষ করে দিয়েছেন। এবার আপনার গাড়িতে যে স্ক্র্যাচ পড়েছে, উইন্ডস্ক্রিন ভেঙেছে, লুকিং গ্লাস ভেঙে গেছে, কোথাও একটু তুবড়ে গেছে, এইটাকে সারিয়ে পুরনো অবস্থায়, মানে ওই আপনার গাড়িটা যেমন ছিল তেমন করতে গ্যারেজে আপনি পাঠিয়েছেন, বলছে 6 লাখ টাকা তো লাগবেই। কেন? 1 কোটি টাকার দামি দামি গাড়ি লাক্সারি সেগমেন্টে আসে, সেই সব গাড়ি সার্ভিসিং হয় সেই সব লেভেলের গ্যারেজে। তো জিতলেন আপনি, বাট বেশি লস কার হলো? আপনারই হলো, আপনার 6 লাখ টাকা গেল। তো আমেরিকার এখন সেই অবস্থা, ওরাই জিতছে, ইরানকে দুর্মুষ করে দিচ্ছে, বাট খরচ বেশি আমেরিকার হচ্ছে। আশা করি সহজ উদাহরণে বোঝাতে পারলাম, না হলে আবার আপনার মনে হতে পারে যে কি বলছে লোকটা, একবার বলছে আমেরিকা জিতছে, আবার বলছে আমেরিকারই ক্ষতি হচ্ছে। ইয়েস, এটাই সত্যি। থার্ড পয়েন্ট, সেটা হচ্ছে আজকে ডোনাল্ড ট্রাম্প আর একটা জিনিস করেছে। ডোনাল্ড ট্রাম্প চারিদিকে বলে বেড়াচ্ছে ভারতকে 1 মাসের জন্য আমি ছুট দিয়েছি, আমি ছাড় দিয়েছি, ঠিক আছে, ইউএস 30 ডে ওয়েভার অন রাশিয়ান অয়েলস। মানে আমরা ইন্ডিয়াকে বলেছি তোমরা 30 দিন রাশিয়ার থেকে তেল কিনে নাও। আমেরিকা এমন একটা ভাব করতে চাইছে যে ইন্ডিয়া তো তেল নিয়ে খুব বিপদে পড়েছে, তো আহারে বেচারা দেশ, আমরা ওদের অনুমতি দিয়েছি, যা 30 দিনের জন্য টাইম দিলাম, 30 দিন রাশিয়া থেকে তেল টেন কেনো, বুঝতে পারছি তোমাদের প্রবলেম হচ্ছে, তারপর তো এদিকে 30 দিনের মধ্যে আমরা সবকিছু কমপ্লিট করে নেবো ইরানে, তারপর স্ট্রেট অফ হরমুজ খুলে যাবে, এখান থেকেই আবার তেল কিনতে পারবে। কবে বলছে? আজকে। কিন্তু এই ইন্টারনেটের যুগে মানুষকে কি করে বোকা বানাবেন ডোনাল্ড ট্রাম্প? কারণ আমি একজন সাধারণ মানুষ, জিওপলিটিক্যাল অ্যানালিস্ট, ইন্টারন্যাশনাল রিলেশনের টিচার, আমি গতকালের স্কিল বাংলার ভিডিওতে ছবি সহ দেখিয়ে দিয়েছিলাম যে রাশিয়া 9.5 মিলিয়ন ব্যারেল তেল ভারতবর্ষে পাঠাচ্ছে। তা আপনার অনুমতি তো এখন এলো, কালকে রাশিয়া পাঠাতে শুরু করে দিল, তো ইন্ডিয়া কার অনুমতিতে কালকে চেয়েছিল? তো ইন্টারনেটের যুগে না আর মানুষকে বোকা বানানো যায় না। সারা পৃথিবী জানে যে রাশিয়া থেকে প্রচুর অয়েল ট্যাঙ্কার ওয়েস্ট এশিয়ার দিকে যাচ্ছিল, এবং সেইগুলো গত পরশুই রাতে ইন্ডিয়ার দিকে মোড় নিয়ে নিয়েছে, এবং গতকালই সকালে রাশিয়া অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে যে ইন্ডিয়ার এনার্জি সাপ্লাইয়ের কোনো অসুবিধা হবে না, আমরা আছি, আমরা এক্ষুনি ইন্ডিয়াকে এনার্জি পাঠাচ্ছি। তারপরের দিন উনি বলছেন না আমি অনুমতি দিচ্ছি ইন্ডিয়াকে। আরে অনুমতি সারা পৃথিবীর কাছে ক্লিয়ার যে ইন্ডিয়া যেই দেখেছিল অবস্থা খারাপ, ইন্ডিয়ার সঙ্গে সঙ্গে কারোর অনুমতির অপেক্ষা না করে, তোয়াক্কা না করে রাশিয়ার সঙ্গে ডিল করেছে, ভাই তেল লাগবে। রাশিয়া বলেছে ভাই পাশে আছি। এবার যেহেতু এমনিতেই ইন্টারনাল পলিটিক্সে ডোনাল্ড ট্রাম্প চাপে আছে, আমেরিকায় আবার ডোনাল্ড ট্রাম্পকে চাপ দেওয়া হবে যে আপনি যে ভারতকে বললেন রাশিয়া থেকে তেল ফেল কেনা বন্ধ করতে, তেল কেনা তো ওরা বন্ধ করেনি, একটু কমিয়েছিল, উল্টে এবার তো হিউজ পরিমাণে তেল কিনতে শুরু করে দিয়েছে, তো আপনার তো মান সম্মান বলে কিছুই থাকছে না, কেউই আপনাকে পাত্তা দেয় না। ওই জন্য আগেই গল্প সাজাতে চলে গেছে, বাট একটু দেরি হয়ে গেছে গল্প সাজাতে। 2 দিন আগে যদি নাটকটা করতো, লোকজন একটু খেত গল্পটা, এখন তো আর লোকে খাবেও না। লোকে আর কিছু না হোক গতকালের স্কিল বাংলার ভিডিও দেখে নেবে, যে ডোনাল্ড ট্রাম্প আজকে বলছে গতকাল স্কিল বাংলার ভিডিওতে ছবি সহ সৌদীপ স্যার দেখিয়ে দিয়েছিল। তো ডোনাল্ড ট্রাম্প আপনার গল্প কেউ খাচ্ছে না, ঠিক আছে। এবার এখানে একটা কথা খুব ইম্পর্টেন্ট বোঝার জিওপলিটিক্স অ্যাঙ্গেল থেকে,
রাশিয়ার থেকে আমরা তেল কেনা কমিয়েছিলাম। আমি দিন 10 আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে রাশিয়া লাস্ট 2.5-3 বছর ধরে আমাদের 1 নাম্বার সাপ্লায়ার ছিল, রাশিয়া আমাদের 2 নাম্বার সাপ্লায়ার হয়ে গেছিল ফেব্রুয়ারি মাসে। রাশিয়া কিন্তু এই অভিমান থেকে বা ইন্ডিয়াকে এবার একটু হিটব্যাক করতে হবে এটা থেকে যে কোনো একটা অজুহাত দিয়ে বলে দিতে পারতো যে না না আমাদের তো চীনকে কমিট করা আছে, অনেক তেল দিতে হবে, এই মুহূর্তে সম্ভব নয় বেশি তেল পাঠানোর, তোমরা তো অ্যাকচুয়ালি কম অর্ডার দিয়েছিলে মাঝখানে, তো আমাদের উত্তোলনটা আমরা কমিয়ে দিয়েছি, ওকে চলো দেখছি কি করা যায়। ইন্ডিয়াকে চাপে ফেলতে করতে পারতো, জাস্টিফাইড ওদের জন্য করা, কারণ রাশিয়াকে একটু চাপ দিতে আমরাও নিজেদের স্বার্থে কিন্তু সেটা করেছি, রাশিয়ার থেকে তেল কেনা কমিয়েছি এবং সেটা আমি এই চ্যানেলে এক্সপ্লেনও করেছিলাম ডিটেল। তবু রাশিয়া করলো না, রাশিয়া কোনো ইগো দেখালো না, কোনো প্রাইড দেখালো না, কোনো একবারের জন্য অভিমান করলো না, সঙ্গে সঙ্গে বললো ইন্ডিয়ার তেল দরকার, পাশে আছি, পাঠাচ্ছিও বললো না, বললো আমাদের যেসব অয়েল ট্যাঙ্কাররা অন্য দেশে তেল দিতে চলে গেছে ওদেরকে ইনফর্ম করে দিচ্ছি ওরা অন্য দেশে না দিয়ে সঙ্গে সঙ্গে মোড় ঘুরিয়ে ইন্ডিয়াতে চলে আসবে। মাল কারোর জন্য বেরিয়ে গেছে, সেই মাল সেই জিনিস ঘুরিয়ে অন্য ক্লায়েন্টকে দিয়ে দিচ্ছে রাশিয়া, তাদের বলছে ভাই ওয়েট করো, আগে ইন্ডিয়াকে দিতে হবে। যে ইন্ডিয়া রাশিয়ার থেকে আগের মাসে তেল কেনা কমিয়ে দিয়েছিল, কেন? যারা এই চ্যানেলে নতুন তারা ভাববেন পুতিন খুব ভালোবাসে ইন্ডিয়ানকে, আর যারা এই চ্যানেলে পুরনো, যারা ইন্টারন্যাশনাল রিলেশনকে ডিকোড করতে পারেন, তারা এবার তাদের জন্য কিছু কথা বলছি। রাশিয়ার ইন্টেলিজেন্স অফিসারদের যে ইন্ডিয়া ডেস্ক রয়েছে, যে ডেস্কের অফিসাররা কেবল এবং কেবল ইন্ডিয়ার ওপর ফোকাস করে থাকে যে ইন্ডিয়ার ব্যাপারে রাশিয়ার পলিসি কি হবে, রাশিয়ার ইন্ডিয়া ডেস্ক খুব ভালো করে একটা কথা জানে যে ভারতবর্ষের মানুষের একটা স্বাভাবিক, বেশিরভাগ মানুষের কমন সাইকোলজিক্যাল বিহেভিয়ার হচ্ছে কৃতজ্ঞতা, এবং এই কৃতজ্ঞতাটাকে যে করে হোক এনক্যাশ করতে হবে। কিভাবে? ভারতবর্ষের চরম বিপদের দিনে ঐতিহাসিকভাবেই দেখা গেছে রাশিয়া পাশে থেকেছে, এবং এই মুহূর্তে যখন ভারতবর্ষের এনার্জি সংকট, সেই সময় রাশিয়া যদি কোনো ইগো কোনো প্রাইড না দেখিয়ে ভারতবর্ষের পাশে থাকে, তাহলে লং টার্মে রাশিয়ার প্রভূত লাভ হবে। কারণ ওভারঅল ইন্ডিয়ানদের মনে রাশিয়ার জন্য যে কৃতজ্ঞতা তৈরি হবে, যে রেসপেক্ট তৈরি হবে, সাধারণ ভারতবাসীর হৃদয় যেদিকে চাইবে, যেহেতু এটা ডেমোক্রেটিক কান্ট্রি, তাই এদেশে যখন যে সরকারই আসুক না কেন সেই সরকারের ওপর একটা চাপ অল টাইম থাকবে যে এই দেশের সাধারণ মানুষ রাশিয়ার প্রতি কৃতজ্ঞ, রেসপেক্টফুল এবং রাশিয়াকে বন্ধু হিসেবে দেখে। এই দেশের কোনো সরকার রাশিয়ার সঙ্গে মারাত্মক ডিট্যাচমেন্ট করতে পারবে না, কারণ দেশবাসী সেটাকে ভালো হিসেবে নেবে না। এবং যেহেতু এদেশটা ডেমোক্রেটিক, ভোটের ওপর চলে, পরের ভোটে যে সরকারই রাশিয়ার থেকে বেশি দূরত্ব করবে সেই সরকারের ভোট পার্সেন্টেজ কমে যাবে, কারণ মানুষ সেটাকে ভালো হিসেবে নেবে না। তাই রাশিয়ার ইন্ডিয়া ডেস্ক ইগো এবং প্রাইড না দেখিয়ে রাশিয়ার গভর্নমেন্টকে বলে দিয়েছিল যে এই সময়টা ইগো এবং প্রাইড না দেখাবার, এই সময়টা আমরা একটা ছোট্ট গুড জেস্টারে পুরো ইন্ডিয়ানদের রেসপেক্ট এবং কৃতজ্ঞতা কিনে নিতে পারি লং টার্মের জন্য। তো আমি অবশ্যই বলবো যে রাশিয়ার ইন্ডিয়া ডেস্কের মাস্টার স্ট্রোক এটা। এইভাবেই তো বুদ্ধি দিয়ে কাজ করতে হয়, ওরা তো ওদের দেশের ভালোটাই দেখবে, এবং ওরা ইন্ডিয়ার তো কোনো ক্ষতি করেনি, ইন্ডিয়ারও ভালো করে আলটিমেটলি নিজেদের ভালো করে নিল। এর ফলে আপনি মিলিয়ে নিন, নেক্সট আবারও বহু বছর ইন্ডিয়া রাশিয়ার থেকে ডিফেন্স ইকুইপমেন্ট কেনা কমিয়ে দিয়ে ফ্রান্স থেকে শুরু করে আমেরিকার দিকে যে ঝুঁকেছিল সেইটা আবার অনেকটা রাশিয়ার দিকে ফিরবে। এবং অবশ্যই এই ইকোনমিক হিসেবটা তো রাশিয়ার কাছে আছেই। ভাই ইগো দেখিয়ে করব কি? তেল কিনতে চাইছে, ইন্ডিয়ার দরকার, যত পারো বেচো, ফ্রিতে তো নেবে না, টাকাই দেবে। ইউক্রেন ওয়ার সামলানোর জন্য আমার এখন টাকা দরকার। তো ক্লায়েন্টের সঙ্গে ইগো দেখিয়ে লাভ নেই। আগের দিন অন্য দোকান থেকে কিনেছে বলে জিনিস আজকে আমার দোকানে এসছে, আমি বলছি হবে না, যাও অন্য দোকানে চলে যাও।
ভাই আজকে তো এসছে টাকা দিতে, টাকা নাও মাল দাও। তাতে একজন ব্যবসায়ী এইভাবেই ভাবে, তার ভাবার মধ্যে কোনো ভুল নেই। ওকে, তো এই যে গোটা ব্যাপারটা আমরা বুঝলাম, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এবার আমি জানি না বোর্ডটা নিজে নিজে বন্ধ হয়ে গেল কেন, বোর্ড অন হোক, তার আগে আমরা আমাদের মতো গোটা ব্যাপারটা এক্সপ্লেনটা করছি। যে কুর্দিশ যে ব্যাপারটা, যেটা আমি আপনাদের বলেছিলাম এই ভিডিওর প্রথম দিকে, একটু মাথায় রাখুন। বোর্ডটা মনে হয় অনেকক্ষণ অ্যাকচুয়ালি আজকে ক্লাস নিয়েছি, রেলের, WBCS এর, ব্যাংকের ব্যাচের যারা ছাত্রছাত্রী থাকে পেড ব্যাচের, তো বোর্ড এবার নিজে নিজেই একটু রিস্টার্ট হবে হয়তো। যাই হোক, এর পরের যে ট্যাবটা আমি ওপেন করে রেখেছিলাম, সেই ট্যাবটায় ছিল কুর্দিস্তানের ব্যাপারে, ঠিক আছে? তো সেই ট্যাবটা আমি ওপেন করে দেখিয়ে দেবো ভিডিও চলাকালীন, যদি বোর্ড ঠিকঠাক হয়ে যায়। আমি ভিডিও অফ করছি না মাঝপথে। আর কি ব্যাপার কুর্দিস্তানের, দেখুন, আমেরিকা তিনটে যে পলিসি নিয়েছে আপনাকে আগে বুঝতে হবে। পলিসি নাম্বার 1, ইরানের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে এবং এয়ার ফোর্স আছে সেটাকে শেষ করে দাও। তো আমেরিকান এয়ারফোর্স ইরানের এয়ারফোর্সের ওপর এবং এয়ার ডিফেন্স সিস্টেমের ওপর অল টাইম অ্যাটাক করছে। সেকেন্ড, ইরানের যে নেভাল পাওয়ার আছে, নেভি আছে, সেইটাকে শেষ করে দাও। তো আমেরিকান নেভি ইরানের নেভির ওপরও অ্যাটাক করছে। আপনারা দেখেছেন, আমরা কালকের ভিডিওতেই আলোচনা করেছি, শ্রীলঙ্কার উপকূলে টর্পেডো লঞ্চ করে সাবমেরিন থেকে ইরানের একটা ওয়ারশিপ ডুবিয়ে দিয়েছে আমেরিকা। টোটাল 20টা ওয়ারশিপ ডুবিয়ে দিয়েছে। যখনই একটা দেশের কাছে নেভি এবং এয়ারফোর্স নেই, তার মানে সে নিজের দেশের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি আটকে গেল। কারণ এয়ারফোর্স নেই মানে আপনি দূরে উড়ে গিয়ে কিছু করতে পারবেন না, নেভি নেই মানে আপনি জলপথে প্রচুর দূরে গিয়ে কিছু করতে পারবেন না। আপনার কাছে কেবল আর্মি থাকলো, যারা স্থলপথে কোথায় যাবে, নিজের দেশের মধ্যেই যা করার করবে। স্থলপথে গিয়ে তো আর আমেরিকায় অ্যাটাক করতে পারবে না। এইবার ইরানের যে আর্মি রয়েছে, সেই আর্মির মিলিটারি একাডেমির ওপরে অ্যাটাক হচ্ছে, এটাও আল জাজিরা থেকে আপনাদের দেখিয়ে দিয়েছি। কিন্তু পুরো আর্মিকে শেষ করা অতটা ইজি না, কারণ আর্মি মানে যাদের হাতে একটা বন্দুক থাকলে যারা পায়ে হেঁটে যুদ্ধটা করবে। কিন্তু এয়ারফোর্সকে শেষ করে দেওয়া ইজি, কারণ ফাইটার জেট থেকে শুরু করে বাকি সমস্ত ইনস্টলেশন শেষ করে দিলেই এয়ারফোর্স কি করবে? ও যদি উঠতে না পারে তো করবে কি? নেভি মানে ওরা তো সাঁতার কেটে যুদ্ধ করবে না, যদি জাহাজ না থাকে তো করবে কি? কিন্তু আর্মির আপনি ইনস্টলেশন শেষ করে দিতে পারেন, 4-5টা ট্যাঙ্ক শেষ করে দিতে পারেন, বাট তবু ও হেঁটে হাতে বন্দুক নিয়েও যুদ্ধটা করতে পারবে। এবার ইরানে যদি পালাবদল করতে হয় আলটিমেটলি আমেরিকা সেনাকে, আর্মিকে, তাহলে ইরানের মাটিতে নামতে হবে। এবার ইরানের মাটিতে আমেরিকার সেনা নামলে ইরানের সেনা বসে থাকবে না, তখন কিন্তু আর 6 জন মারা যাবে না আমেরিকার, তখন 6000 জন মারা যাবে। কারণ আমেরিকা ওপর থেকে জাস্ট বম্বিং করছে, তাই আমেরিকার অ্যাজ কেউ মরছে না। কিন্তু যখন আমেরিকার সেনাও মাটিতে, ইরানের সেনাও মাটিতে, তখন আমেরিকার সেনা বাঁচবে কি করে? আমেরিকা এত বড় রিস্ক নিতে চায় না। তাহলে ইরানের আর্মিকে হারানোর উপায় কি? ইরানের আর্মিকে হারানোর উপায় হচ্ছে আর কিছুই না, তাহলে কোনো না কোনো একটা আর্মিকে তৈরি করতে হবে যারা ইরানের আর্মির সঙ্গে লড়াই করবে। কোন সেই আর্মি? সেই আর্মি হচ্ছে কুর্দস, যারা কুর্দিস্তানের দাবি করে। পরের ট্যাবটায় বোর্ড দেখছি ওপেন হচ্ছে না, একে রেস্ট দেওয়াই ভালো, কালকে আবার ক্লাস নিতে হবে আমাকে সারাদিন। তো আমি ম্যাপে আপনাদের দেখিয়ে দিতাম, আপনারা গুগল করে একটু ম্যাপটা দেখে নিতে পারবেন। কুর্দ যারা, যেমন পাঞ্জাবিরা কোথায় থাকে? ভারতবর্ষেও আছে পাঞ্জাবি, আবার পাকিস্তানেও আছে পাঞ্জাবি, পাঞ্জাবি শিখ, পাঞ্জাবি মুসলমান। বাঙালিরা কোথায় আছে? পশ্চিমবঙ্গের দিকেও আছে, বেশিরভাগ হিন্দু বাঙালি। বাংলাদেশেও আছে, বেশিরভাগ মুসলিম বাঙালি, রাইট? নেপালিরা কোথায় আছে? ইন্ডিয়াতেও আছে, দার্জিলিং এর দিকে, নেপালেও আছে। তো এরকম বর্ডার এরিয়ায় কোনো একটা এথনিসিটির লোক 2-3টে জায়গায় ছড়িয়ে থাকে, তাই না? ঠিক সেরকম ভাবে পাস্তুনরা কোথায় আছে? পাকিস্তান এবং আফগানিস্তান বর্ডারে, দুদেশেরই বর্ডার লাগোয়া অঞ্চলে পাস্তুন এথনিসিটির লোকেরা থাকে। ঠিক সেরকম ভাবে কুর্দিস যারা, কুর্দ, এরা কোথায় থাকে? এরা ইরানের ওপরের দিকটায় এবং টার্কির ইরান লাগোয়া দিকটা, এই জায়গাটায় কুর্দরা থাকে। ওকে,
আমি যেটা বলছিলাম যে ইরানকে 4 টুকরো করার প্ল্যান, ওখানেও কুর্দদের আমি দেখিয়েছিলাম, যদি আগের ভিডিওটা আপনি দেখে থাকেন, রাইট? এইবার এই যে কুর্দস, এরা কত লোকজন? প্রচুর লোক, 3 কোটি লোক আছে পৃথিবীতে কুর্দস, যারা কুর্দিস বলতে পারেন বাংলায়, ইংলিশে কুর্দস বলে। এরা দাবি করে কুর্দিস্তানের যে একদিন কুর্দ এথনিসিটির লোকেদের একটা নিজস্ব দেশ হবে, সেটা হচ্ছে কুর্দিস্তান। ওকে, এই কুর্দিসরা, এরা রিলিজিয়নের দিক থেকে সবাই ইসলাম ফলো করে, কিন্তু রিলিজিয়নের দিক থেকে ইউনাইটেড হলেও এদের ফল্ট লাইন হচ্ছে ইরানের লোকেরাও ইসলাম ফলো করে, যারা টার্কিতে থাকে তারাও ইসলাম ফলো করে। কুর্দিস্তান কোনো দেশ নয়, এই টার্কি ইরান এইসবের মাঝখানের যে অংশটা, এরাও ইসলাম ফলো করে, কিন্তু এরা আবার নিজেদের কুর্দিস্তান বলে আলাদা একটা জায়গা দাবি করে। যেমন পাকিস্তান, বাংলাদেশ, দুটো দেশই ইসলাম ফলো করে, আলাদা হলো কেন? এদের ফল্ট লাইন ছিল ভাষা, উর্দু আর বাংলা। তো ফল্ট লাইন কোথাও না কোথাও কিছু না কিছু দিয়ে থাকবেই। এইবার সিআইএ কি করছে? একটা $1 বিলিয়ন প্রজেক্ট প্ল্যান করে নিয়েছে। অ্যাকচুয়ালি আমেরিকান ডিপ স্টেটের প্ল্যান, জর্জ সোরস তাদের প্ল্যান। কি প্ল্যান? আমি ডিপ স্টেট এবং জর্জ সোরসে আসছি। কোনো একজন আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার, তার নাম এই মুহূর্তে মনে পড়ছে না, বহু ভিডিওতে লিখেছে স্যার জর্জ সোরস সম্পর্কে একটা এপিসোড চাই। তো আজকে তার জন্য আমি আপনাদের প্রত্যেকেরই কমেন্ট পড়ি, রিপ্লাই করা হয় না, বাট আমি পড়ি। দেখুন, প্রথমে আমাদের ডিপ স্টেট এবং জর্জ সোরস বুঝতে হবে। জর্জ সোরস এরা হচ্ছে বিজনেসম্যান। তাহলে স্যার ডিপ স্টেটে এরা কি করছে? ধরা যাক, ধুরন্ধর সিনেমা দেখেছেন, মুভি দেখেছেন? ভারতবর্ষের একটা ডিপ এসেট একজন, তিনি পাকিস্তানে একটা চায়ের দোকান চালান। ভারতবর্ষের যত R&AWর অফিসাররা যাবে পাকিস্তানে, তারা প্রথমে ওই চায়ের দোকানে যাবে, ওখান থেকে ট্রেনিং নিয়ে, গাইডেন্স নিয়ে আলাদা আলাদা মিশনে চলে যাবে। তো এই যে চায়ের দোকানটা চলছে, ওই চায়ের দোকান যে চালাচ্ছে, যে আসল R&AW ডিপ অ্যাসেট, তার চায়ের দোকানের বিজনেসের লস হলে ওই দোকান চালাতেই হবে। লস হোক, চা বিক্রি করে লাভ হওয়ার ওখানে কোনো ইচ্ছে নেই, বাট দোকানটা চালাতে হবে ওখানে বাজারের মধ্যে, যাতে ও ওখানে চাওয়ালা পরিচয় থাকতে পারে, ওর ওপর সন্দেহ না আসে ওখানকার পুলিশের, ইন্টেলিজেন্সের। তো তার জন্য ভারত সরকারকে, ওকে তো টাকাও পাঠাতে হবে, ভাই লোককে হেভি চা খাওয়াও, যাতে তোমার দোকানে লোক আসে, কম দাম নাও, লাভ করতে হবে না, টাকা আমরা পাঠিয়ে যাব, তুমি খালি দোকান চালাও। এবার টাকা ইন্ডিয়া পাঠাবে কি করে? টাকা যদি ইন্ডিয়া গভর্নমেন্ট ডিরেক্টলি পাঠায়, তাহলে গভর্নমেন্টের প্রোটোকল অনুযায়ী অনেক অফিসার জানতে পেরে যাবে। কোনো না কোনো বিরোধী দলের নেতা নেত্রীরা প্রশ্ন করবে, এই সরকারের এই টাকাটার হিসেব পাচ্ছি না, এই টাকার হিসেব দিন তো, কোথায় গেছে এই টাকা? ব্যাস, হিসেব চাইতে গিয়ে পর্দা ফাঁস হয়ে গেল, পাকিস্তানের সবাই জেনে গেল ইন্ডিয়ান গভর্নমেন্ট এই দোকানে টাকা পাঠিয়েছে, পাকিস্তান সিকিউরিটি গিয়ে আগে ওই দোকানদারকে ধরে নেবে। তো গভর্নমেন্ট ডিরেক্টলি টাকা পাঠাতে পারে না। তো গভর্নমেন্টের কি করতে হয়? গভর্নমেন্টের এরকম সিক্রেট প্রজেক্টে কোনো জায়গায় টাকা পাঠাতে গেলে, সব দেশের, এরকম নয় যে খালি সিক্রেট সার্ভিস অমুক দেশের আছে আমাদের নেই, সব দেশের আছে কম বেশি, ঠিক আছে? যে যত স্ট্রং দেশ তার তত স্ট্রং সিক্রেট সার্ভিস আছে। তো গভর্নমেন্ট নিজের সঙ্গে কিছু বিজনেসম্যানকে রেখে দেয়, ইয়েস, যাদেরকে একটু বেআইনি ভাবে কিছু এক্সট্রা সুবিধা পাইয়েও দিতে হয় গভর্নমেন্টকে, না হলে সে গভর্নমেন্টের কাজ করবে কেন? কিন্তু এই বিজনেসম্যানদের সঙ্গে গভর্নমেন্টের ডিল থাকে, ভাই যেখানে যে টাকা পৌঁছে দিতে বলবো টাকা পৌঁছে দেবে। জানি বেআইনি, কিন্তু কি করব, দেশ রক্ষার জন্য একটু আধটু বেআইনি কাজ করতেই হবে। তোমাকে কিছু একটা টেন্ডার, কিছু একটা আমি আলাদা করে করিয়ে দেব, বাট কথা যদি বেরোয় সেদিন তুমি শেষ। কারণ একজন ইন্ডিয়ার বিজনেসম্যান, সে পাকিস্তানে একটা বিজনেসের ব্রাঞ্চ খুলতে পারে, খুলতেই পারে। আর জেনারেলি পাকিস্তানে বিজনেস করে না ইন্ডিয়ার লোকেরা, অন্য যে কোনো দেশে খুলতে পারে, তো নেপালে খুলতে পারে, ভুটানে খুলতে পারে, ফ্রান্সে খুলতে পারে। সে তার ফ্রান্সের যে রেস্টুরেন্টের ব্রাঞ্চ, সেই রেস্টুরেন্টের পাঠালো 5 কোটি টাকা ম্যানেজারকে, যে তুমি রেস্টুরেন্টটা ভালো করে ইন্টেরিয়ার করো। এবার ম্যানেজারকে বলা থাকবে, ভাই 4 কোটি টাকার ইন্টেরিয়ার করো, 1 কোটি টাকা এ আসবে, ওকে দিয়ে দেবে।
তো কোনো ইন্ডিভিজুয়াল বিজনেসম্যান তার বিজনেসের জন্য টাকা কোথায় লাগাচ্ছে সেইটা কেউ খোঁজ করতে যেতে পারবে না। সেইটা ভারতবর্ষের কোনো বিরোধী দলের নেতা নেত্রী এমপি কেউ বলতে পারবে না এই আমাদের দেশের অমুক বিজনেসম্যান ওর সারা পৃথিবীতে জিম সেন্টার আছে, তো ও দুবাইতে জিম সেন্টারে 8 কোটি টাকা ইনভেস্ট করেছে, কি করেছে হিসাব দিন। সরকারের কাছে হিসাব চাইতে পারবে, আমি করেছি আমার বিজনেস, আমি কোথায় ইনভেস্ট করবো আপনাকে হিসাব দেবো নাকি। তো সেখানে হয়তো 6 কোটি ইনভেস্ট করা হয়েছে, 2 কোটি আমাদের যে R&AW এজেন্ট আছে তাকে দিয়ে দেওয়া হয়েছে। তো এইভাবে টাকা যে পাঠানো হয়, এই টাকা পাঠানোর জন্য কিছু বিজনেসম্যানকে দরকার হয় গভর্নমেন্টের, প্রত্যেকটা দেশের গভর্নমেন্টের। এই বিজনেসম্যানদের মধ্যে অন্যতম সামনের সারির বিজনেসম্যান হচ্ছেন জর্জ সোরস, আমেরিকার গভর্নমেন্টের হয়ে যে প্রচুর জায়গায় ফাইন্যান্সিং করে দিয়েছে। গভর্নমেন্ট তাকে কোনো স্পেশাল টেন্ডার ইত্যাদি দিয়ে দিয়েছে, সে বিজনেসম্যান, সে টাকা পেয়ে গেছে, সে হ্যাপি। দেশের কাজ, আমেরিকার কাজ সে করে দিয়েছে। জর্জ সোরসের নাম সামনে চলে এসছে, তাই জর্জ সোরস আসলে একজন মানুষ নয়। আমেরিকার যে ডিপ স্টেট CIA যে গুপ্তচর সংস্থা, তাদের কাছে এরকম প্রচুর জর্জ সোরস আছে। জর্জ সোরসের নামটা আমরা জেনে গেছি, তাই ঠিক আছে। জর্জ সোরসরা কি করে, ধরা যাক জর্জ সোরস কি করবে, যে আমরা একটা NGO তৈরি করব। কালকেই যে উদাহরণ দিচ্ছিলাম আমি সেই গল্প দিয়ে বলি, বুঝতে সুবিধা হবে। যেই NGOটার কাজ হবে পরিবেশ নিয়ে কাজ করা, সেই NGO কোটি কোটি টাকা জর্জ সোরস ঢালবে। সেই NGOটার ব্যাপারে পত্রপত্রিকায় লেখা হবে, ম্যাগাজিন বেরোবে, বড় বড় জায়গায় সেই NGOটার বড় বড় অনুষ্ঠান আয়োজন হবে। প্রত্যেকটারই তো খরচ আছে। সেই NGO প্রত্যেকটা দেশে ব্রাঞ্চ খুলবে, প্রত্যেকটা দেশের ইয়াং ছেলে মেয়েকে টানবে, বিভিন্ন অ্যাওয়ার্ড দেবে, সবই তো খরচ। অফিস স্থাপন করবে। জর্জ সোরস এই ফান্ডিংটা করছে যে আমি তো একজন বড় বিজনেসম্যান, আমি এবার প্রকৃতির উন্নতির জন্য সারা পৃথিবীতেই ভালো কাজটা করছি, এবং জেনুইন কাজকর্ম চলছে। বাট আলটিমেটলি এই কাজ ইশারায় চলছে আমেরিকার ডিপ স্টেটের। ডিপ স্টেট যখন যেখানে জর্জ সোরসের এই NGOর দরকার হবে সেইভাবে ইউজ করবে। কিভাবে, ধরা যাক ভারতবর্ষে, আমি আবারও সেই উদাহরণে আসি, বুঝতে সুবিধা হবে। ভারতবর্ষে আর্মির জন্য বর্ডার এলাকায় একটা রোড তৈরি হচ্ছে, যে রোডটা তৈরি হয়ে গেলে ভারতবর্ষ ডিফেন্সে মারাত্মক স্ট্রং হয়ে যাবে পাকিস্তানের দিকে। একদম কাশ্মীরে একটা মারাত্মক স্ট্র্যাটেজিক পয়েন্টে আমাদের হাইওয়ে তৈরি হচ্ছে, যেখান থেকে সুখোই ফুকোই সবকিছু উঠতে পারবে, এয়ার স্ট্রিপ তৈরি হচ্ছে। এবার ওইখানে হয়তো একটা পাহাড় একটু কাটার দরকার হচ্ছে, কিছু গাছ কাটার দরকার হচ্ছে। কি করে আটকাবে গভর্নমেন্টের এই প্রজেক্টকে? ওই NGOকে তখন অ্যাক্টিভেট করে দেওয়া হবে, ভাই গভর্নমেন্ট এখানে এটা করছে, যাও গিয়ে আন্দোলন করো, তোমাদের সবাই চেনে, তোমাদের কথার দাম আছে, মিডিয়াকে তোমরা ডাকলেই চলে আসবে, কারণ তোমরা দেশে একটা পরিচিত NGO। ওখানে ধর্ণা ফর্ণা দিয়ে আন্দোলন টান্দোলন করে গভর্নমেন্ট দেখবে ভাই এই এয়ার স্ট্রিপ করতে গিয়ে আমার ভোট কমে যাবে, লোকে গালি দিচ্ছে যে পরিবেশ ধ্বংস করে দিচ্ছে, এয়ার স্ট্রিপ চুলোয় যাক, পরে দেখা যাবে ঠিক আছে এখন বন্ধ করে দিই, ব্যাস আমেরিকার কাজ হয়ে গেল। ভারত দুর্বল রইল। চীনে করতে পারে না এগুলো, চীন সব NGO ফেনজিও ডান্ডা মেরে সাইজ করে দেয়, ঠিক আছে। তো ডেমোক্রেটিক দেশে এগুলো করা যায়। এবার এই ফান্ডিং গুলোর জন্য জর্জ সোরসদের দরকার হয়। জর্জ সোরস একজন মানুষ, এরকম অনেক মানুষ আছে যাদের নাম আমরা জানি না। তো আশা করি জর্জ সোরসদের কাজ বোঝাতে পারলাম। এবার আমেরিকার যে ডিপ স্টেট মানে কোনো প্রেসিডেন্ট নয়। ডিপ স্টেট মানে ধরে নিন আমেরিকার সব থেকে বড় লোক এবং ক্ষমতা সম্পন্ন, প্রভাব সম্পন্ন 100-150 জন মানুষের একটা গোপন গ্রুপ, যারা আমেরিকার মেন সম্পদ কন্ট্রোল করে, যারা রাজনীতিতে আসে না জেনারেলি। এবং এই গ্রুপে CIA এর বড় বড় অফিসার, আমেরিকার আর্মির রিটায়ার্ড অফিসার এরা থাকে। তো এদের প্ল্যান কি, যে ভাই 50 বছর পর পৃথিবী কোন দিকে যাবে, চীন উঠে আসবে, ইন্ডিয়া উঠে আসবে, পৃথিবীর এই দেশ ডাউন খাবে, এই রকম জিওগ্রাফি চেঞ্জ হয়ে যাবে। তো 50 বছর পরও আমেরিকা যাতে আমেরিকার জায়গায় থাকতে পারে, তার জন্য এখন থেকে প্ল্যান সাজাতে হবে। রাতারাতি তো এক্সিকিউশন হবে না, এখন থেকে ঘুঁটি রাখতে হবে 50 বছর পর যাতে আমেরিকা পৃথিবীর বাকি দেশগুলোকে কন্ট্রোল করতে পারে। রাষ্ট্রপতি তো 4-5 বছর পর পর চেঞ্জ হবে,
রাষ্ট্রপতি যেই হোক না কেন সে ডিপ স্টেটের কথা মতোই জেনারেলি চলে, কারণ ডিপ স্টেট পুরো দেশের লং টার্ম এজেন্ডা নিয়ে চলে। রাষ্ট্রপতিকে বলে দেওয়া হয় দিস ইজ আওয়ার এজেন্ডা। কোন রাষ্ট্রপতি যদি ডিপ স্টেটের খুব এগেনস্টে যাওয়ার চেষ্টা করে, ডিপ স্টেটের হাতে এতটাই ক্ষমতা থাকে, তো পরের ভোটে ওর পার্টিকে হারিয়েই দেওয়া হবে নিশ্চিন্তে। কারণ ডিপ স্টেটের যে টাকা, ওই দিয়ে ওরা মিডিয়া কন্ট্রোল করে, মানুষকে কন্ট্রোল করে, সবকিছুই ওদের হাতে। তো রাষ্ট্রপতি ডিপ স্টেটের অনুগত লোকই হয় আমেরিকার। তো এবার আমেরিকার ডিপ স্টেটের যে প্ল্যান, যে ইরানকে কোনো না কোনো দিন গিয়ে 4 টুকরো 5 টুকরো করতে হবে, যাতে করে নিজেদের মধ্যে মারামারি করতে করতে এতটাই খারাপ দশা থাকে, নিউক্লিয়ার উইপনে ইনভেস্ট করার মতো টাকা আর ওদের না থাকে। কোনোদিন ইরান যেন নিউক্লিয়ার ইরান না হয়ে যেতে পারে। এবং তার জন্য আমেরিকান ডিপ স্টেটের $1 বিলিয়ন প্রজেক্ট রেডি। যখন ইরানের এয়ারফোর্স এবং নেভিকে ফিনিশ করে দেওয়া যাবে, এখনো যায়নি, যাবে, মিলিটারিকে খানিকটা দুর্বল করে দেওয়া যাবে, এবার 3 কোটি মানুষ আছে কুর্দিশ, কম লোক না, তাদেরকে আগে থেকে রেডি করো, তাদেরকে অস্ত্র সাপ্লাই করো, তাদের যে ইয়াং ছেলেরা আছে তাদেরকে আগে থেকে ট্রেনিং দাও। পাহাড়ি এলাকা, বিভিন্ন ক্যাম্প করা, গুপ্ত ক্যাম্প, ট্রেনিং দেওয়া খুব ইজি। সমতল হলে পুলিশ মিলিটারি কন্ট্রোল করতে পারে, পাহাড়ি এবং জঙ্গল এরিয়া হলে কন্ট্রোল করা জিওগ্রাফিক্যাল কারণে কঠিন হয়ে যায়। কুর্দিস্তান জায়গাটা সেরকমই, যেটা মানে প্রস্তাবিত দাবি কুর্দিস্তানের, সেই জায়গাটা বলছি। কুর্দিস্তান বলে তো এখন কিছু নেই অ্যাকচুয়ালি বাস্তবে। তো লোক কম নয় এদের, 3 কোটি। এইবার কাজ আগে থেকে চলছে, যে কুর্দিশ মানুষদের মধ্যে ভালো বক্তা কে কে আছে তাদেরকে টাকা দাও। তাদের কাজ কি? কুর্দিশ ইয়াং ছেলেদের রক্ত গরম করানো। আমরা আগে কুর্দিশ, পরে ইরানিয়ান, পরে মুসলিম, আগে কুর্দিশ। এখানকার প্রফেসর কারা আছে বড় বড়, যাদেরকে সারা দেশ কুর্দিশরা গণ্যমান্য করে? এখানকার বুদ্ধিজীবী কারা আছে? তাদেরকে টাকা দাও, তারা কাগজে সেইভাবে লিখবে, তারা মিডিয়ায় সেইভাবে বক্তব্য রাখবে, মানুষ প্রভাবিত হবে। এখানকার লোকাল লিডার কারা আছে? এখানে বিভিন্ন এনজিও তৈরি করো কুর্দিশ মানুষদের মধ্যে, যে সমস্ত এনজিওর প্রভাব থাকবে মানুষদের ওপর। এখানকার লোকাল রিলিজিয়াস গুরু কারা আছে? তাদেরকে কিনে নাও টাকা দিয়ে। তারা তাদের যারা সাপোর্টার আছে তাদেরকে উত্তক্ত করবে যে আমাদের কুর্দিস্তান চাই, কুর্দিস্তানের জন্য জীবন দিতে হবে। তো সাধারণ মানুষ অত বুঝছে না যে কুর্দিশদের নিয়ে সিআইএ আমেরিকা খেলছে। সিআইএ মানে আমেরিকার যেটা গুপ্তচর সংস্থা, বাট সিআইএ ওখানে টাকা ইনভেস্ট করে যাচ্ছে বছরের পর বছর ধরে। এইবার কুর্দিশ যে বাহিনী তৈরি হয়েছে এতদিন, তাদেরকেই দেখে নিন হিউজ পরিমাণে অস্ত্র সাপ্লাই করা হবে এবং তাদেরকেই মোটিভেশন দেওয়া হবে যে ভাই পারফেক্ট টাইম। ইরানের এয়ারফোর্স নেই যে তোমাদের ওপরে এসে বোম ফেলে দিয়ে যাবে, ইরানের নেভি নেই, আর নেভির সঙ্গে কুর্দিস্তানের কোনো যোগাযোগও নেই, কুর্দিস্তান ওপরের দিকে সমুদ্রের পাশে নয়। আর ইরানের মিলিটারিও দুর্বল হয়ে গেছে যে তোমাদের সঙ্গে অতটা ফাইট করতে পারবে। তোমাদেরকে আমেরিকায় তৈরি অত্যাধুনিক অস্ত্র দেওয়া হচ্ছে, তোমরা গ্রাউন্ড ইনভেশন করে ইরানের মিলিটারিকে অ্যাটাক করতে শুরু করো। তো ইরানে লেগে গেল গৃহযুদ্ধ। আমেরিকার সেনা নামলোই না ইরানে, বাট ইরানের মিলিটারি মরছে কাদের হাতে? কুর্দিশদের হাতে। আমেরিকার লাভ। কুর্দিশ মরছে কাদের হাতে? ইরানের মিলিটারির হাতে। আমেরিকার ঘন্টা, মরছে মরতে দাও। ইরান পুরোপুরি ব্যস্ত হয়ে থাকবে কুর্দিশদের নিয়ে, ইরানের রিসোর্স ড্রেন হতে থাকবে, ইরানের আরো মিলিটারি মরবে, আরো একের পর এক অস্ত্র থেকে শুরু করে জিনিসপত্র ড্রেন হবে, কুর্দিশরা অ্যাটাক করবে, তাতে ইরানের ক্ষয়ক্ষতি হবে। এবং এহেন টাইমে যদি টালমাটাল পিক জায়গায় পৌঁছে দেওয়া যায়, তখন মেবি একটা ওখান থেকে কেটে কুর্দিস্তান বেরিয়ে গেল, কুর্দিস্তান বলে একটা নতুন দেশের জন্ম হলো। একেই কোনো নতুন দেশের জন্ম হলে ইন্ডিয়া ব্যতিক্রম, সেই দেশটা খুব একটা সহজে ভালোভাবে স্টেবল হয় না, বারবার রাজনৈতিক নেতা নেত্রী বদলায়। আপনি নেপাল দেখে নিন, আপনি অন্য যে কোনো নতুন দেশ দেখে নিন, মানে নেপাল নতুন দেশ না, বাট রাজতন্ত্রের পর গণতান্ত্রিক নেপাল নতুন দেশ, সেখানে করাপশন হয়, সেখানে সিস্টেম তৈরি হতে দেরি হয়। ভারত এখান থেকে খুবই লাকি এক্ষেত্রে, ভারত। তো এমনি কুর্দিস্তান নিজেদের জ্বালায় নিজেরাই মরবে। আর ম্যাপ বাউন্ডারি এমন ভাবেই আমেরিকা নিজেদের বুদ্ধিজীবীদের কাজে লাগিয়ে করবে যাতে করে ইরানের সঙ্গে ঝামেলা থেকেই যাবে লং টার্মে কুর্দিস্তানের। তো বর্ডারে মারামারি চলতেই থাকবে। ইরানের জন্য একটা নেক্সট 50 বছরের ঝামেলা ক্রিয়েট করা হয়ে গেল। এবার কুর্দিস্তানের নিচে দেখা যাক আর কোনো স্থান ফান তৈরি করা যায় কিনা।
তো এইটা আলটিমেটলি সিআইএ এর বিলিয়ন ডলার প্রজেক্ট, যেখানে সিআইএ টাকা পয়সা ইনভেস্ট করছে এবং এখন আস্তে আস্তে সিআইএ অস্ত্র সরবরাহ, ট্রেনিং, ইন্টেলিজেন্স দেওয়া বাড়াতে থাকবে। কুর্দিস্তানের কাছে স্যাটেলাইট নেই, আমেরিকার কাছে আছে। আমেরিকার স্যাটেলাইটে দেখে নেবে ইরানের বড় ট্রুপ কুর্দিস্তানের দিকে এই রাস্তা দিয়ে এগোচ্ছে, আমেরিকা জাস্ট ফোন করে জানিয়ে দেবে যে এই রাস্তা দিয়ে না, পাহাড়ের নিচ দিয়ে ইরানের বড় একটা মিলিটারি ফোর্স উঠছে, তোমরা লুকিয়ে থাকো, ফোর্স যখন এই জায়গায় আসবে অ্যাটাক করবে। ইরান ভাবছে কুর্দিস্তানের কাছে তো ইন্টেল নেই, ইন্টেল তো আমেরিকা দিয়ে দেবে। তো এই হচ্ছে আলটিমেটলি ইরানের মধ্যে গৃহযুদ্ধ লাগিয়ে দিয়ে, ভিতর থেকে ইরানকে খোকলা করে দিয়ে, ইরানকে কেটে 4-5 টুকরো করার প্ল্যান, ইরানের রিসোর্স ড্রেন করার প্ল্যান আমেরিকার। আশা করি পুরো ব্যাপারটা আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পেরেছি। কমেন্টে জানাবেন ক্লিয়ারলি বুঝতে পারলেন কিনা। আর একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে এই যে আজকে 6 তারিখ, ইয়েস স্যার, সো আগামীকাল 7 তারিখ এবং শনি রবি উইকেন্ড সন্ধ্যেবেলা কি করতে হবে মনে আছে তো? ভারতবর্ষের এই যুদ্ধের সময় কাজ কি? নিজেকে স্ট্রং বানানো, অন্য কোনো কিছু নয়। ভারত কি করে স্ট্রং হবে? যদি ভারতবাসী স্ট্রং হয় তো আপনাকে কি করতে হবে? শনি রবি সন্ধে 7টা থেকে 9:30 2.5 ঘন্টা করে অনলাইন এআই ট্রেনিং করতে হবে, কারণ এআই ভবিষ্যৎ। এবং ট্রেনিং কমপ্লিট হয়ে গেলে আমরা আপনাকে আইআইটি ম্যাড্রাসের সার্টিফিকেট দেব, কারণ আমাদের স্কিল বাংলার যে এআই কোর্স সেটা আইআইটি ম্যাড্রাসের সঙ্গে কোলাবোরেশনে হচ্ছে। জীবনে একটা আইআইটি ম্যাড্রাসের সার্টিফিকেট পাওয়া, আইআইটি ম্যাড্রাসের সার্টিফিকেটওয়ালা কোর্স করা, এটাই বিশাল বড় ব্যাপার হবে। বাংলায় শেখানো হবে, ঘরে বসে অনলাইনে শিখতে পারবেন, কোনো শিক্ষাগত যোগ্যতা অমুক লাগবে এরকম ব্যাপার নেই। আর্টস, সায়েন্স, কমার্স যে কেউ শিখতে পারবেন, যে কোনো বয়সের মানুষ শিখতে পারবেন। চাকরি থেকে বিজনেস যে ফিল্ডেই থাকেন না কেন উপকার হবেই, কারণ নেক্সট 2 বছর পর পৃথিবী এআই ছাড়া চলবে না। তো যারা এখনো এনরোল করেননি, যেহেতু কাল থেকে ক্লাস শুরু হয়ে যাবে, ইমিডিয়েট আমার পার্সোনাল টিমকে ফোন করে নিন। আমার টিমের নাম্বার আশা করি আপনাদের কাছে সেভ করা আছে, না থাকলে লিখে নিন একবার, 9650 63 42 47। আরো একবার বলছি, 9650 63 42 47। আমার টিমকে ফোন করুন, আপনার মনে যা প্রশ্ন আছে জেনে নিয়ে এআই কোর্সে এনরোল করে নিন, কারণ জীবনে পারফেক্ট ডিসিশনগুলো নিয়ে নিতে হয়। দেরি করলে জীবন আর বাকি 5 জনের মতো চলতে থাকে, যারা ডিসিশনগুলো নিয়ে নেয় তাদের জীবনই অন্যরকম হয়। ভালো থাকবেন প্রত্যেকে, কাল অতি অবশ্য সন্ধ্যেবেলা ক্লাস করবেন প্রত্যেকে।